আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, সিজন 2, পর্ব 10। লেখনীতে ফারজানা মনি। রাত 11:22। আকাশে রূপলি থালার মতো মস্ত বড় একটা চাঁদ উঠেছে। ঝনঝন শব্দে ট্রেন চলছে, সাথে চলছে আকাশের চাঁদটাও। কিন্তু আবিরের চাঁদ তার পাশে নেই, কাছে নেই। নিস্তব্ধ আবির ট্রেনের জানালার দিকে তাকিয়ে আছে দূরেই আকাশের চাঁদের পানে। দু চোখের পাতায় ঘুম নেই। মনটা কেন জানি অস্থির ভঙ্গিতে ছটফট করছে। বারবার চোখে ভাসছে আসার সময় মেঘের কান্না ভেজা চোখ দুটো। এই তো 2 ঘন্টা আগের কথা। মেঘ আবিরকে বিদায় দেওয়ার সময় অঝরে কেঁদেছিল। আবিরকে ঝাপটে ধরে বারবার বলেছিল, আহিয়ার আব্বু, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। আমার আপনাকে ছাড়া একটুও ভালো লাগে না। আবির শুধু নিষ্পলক চোখে তাকিয়েছিল মেঘের মুখের দিকে। সে কি করে বোঝাবে মেঘকে তারও যে ভালো লাগছে না। এবার আবির ও মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর হালকা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, মেঘ। মেঘ, হুম। আবির, আমায় কেন এত ভালোবাসিস বলতো? মেঘ, জানি না। আবির, যদি আমি কখনো না থাকি তাহলে এত ভালোবাসবি তো? মেঘ এবার হুহু করে কেঁদে উঠল আর বলল, আপনি এমন করে কেন বলছেন আহিয়ার আব্বু? আবির এবার মেঘের দু চোখের পানি মুছে দিয়ে ওর বন্ধ চোখের পাতায় ওষ্ঠ ছুঁয়ে বলল, এমনিতেই বলছি পাগলি, দেখলাম তুই কি বলিস। মেঘ আবারও আবিরকে শক্ত করে ঝাপটে ধরল। আবির মেঘের মাথায় ওষ্ঠ ছুঁয়ে বলল, মেঘ। মেঘ ভাঙা ভাঙা কণ্ঠে জবাব দিল, হুম। আবির, মানুষ মরণশীল। এই দুনিয়ায় আমরা কয়েকদিনের অতিথি মাত্র। যদি কখনো তোর আগে আমার মৃত্যু হয়, তখনও তুই আমার হয়ে থেকে যাস। কখনো কোনো অবস্থাতেই তোর বাকি জীবনটা অন্য কারো নামে লিখে দিস না। তুই মেঘ আমৃত্যু এই এক আবিরের কাছে সীমাবদ্ধ থাকিস। দৃঢ় কথার পর আবির থামল, কিন্তু তার হৃদয়হরণী মেঘ। তার তো কান্না থামার কোনো নামই নেই। অতপর আবির নিজেকে সামলে নিয়ে হাসি হাসি মুখে মেঘকে বলল, আরে পাগলি, সবকিছু এত সিরিয়াসলি কেন নিচ্ছিস? আমি কি এর আগে কখনো শহরের বাইরে যাইনি? প্রতিবারের মতো এবারও সুস্থভাবে ফিরে আসবো আমার মেঘের কাছে। আমি তো এমনি বলছি এসব কথা। মেঘ এবার আবিরের বুক থেকে মাথা তুলে তাকালো। আবিরের মুখটাকে দু হাতের আজলাই নিয়ে বলল, আহিয়ার আব্বু। আবির, হুম, বল আহিয়ার আম্মু। মেঘ, আমাকে কথা দিন, যত যাই হোক আল্লাহ তাআলা চাইলে আপনি আমার কাছে আবার ফিরে আসবেন। আবির মেঘের কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, ঠিক আছে, কথা দিলাম। এবার আমাকে বের হতে হবে। আবির হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, রাত 9টা 10 বাজে। এখন যদি বের না হই তাহলে মনে হয় ট্রেন মিস করব। আবিরের মুখে মলিন হাসির রেখা টেনে আবারও বলল, ম্যাম, একটু হাসেন, আপনার হাসি মুখটা দেখে যেতে চাই। মেঘ চুপচাপ আবিরের মুখের পানে তাকিয়ে আছে। আবির সেটা দেখে খানিকটা ঝুঁকে মেঘের পেটে মাথা রেখে বলল, এই যে জুনিয়র, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার আম্মাকে একটু হাসতে বলেন। আমার কথা তো কখনো শোনে না, যদি আপনারটা শোনে। আর হ্যাঁ, মামার খেয়াল রাখবেন। আবিরের কথা শুনে এবার মেঘ ফিক করে হেসে দিল। ট্রিং ট্রিং মেসেজের শব্দে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো আবির। তার মেঘবতী মেসেজ দিয়েছে। একটা সুন্দর সকাল। মেঘ ড্রয়িং রুমে বসেছে নাস্তা করতে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তানভীর একটু আগে নাস্তা করে বেরিয়ে গেছেন। এখন মেঘ, বন্যা, মিম, আদি ও বাড়ির 3 কর্তি নাস্তা করতে বসেছে। মালিহা খান মেঘের উদ্দেশ্যে বললেন, মেঘ। মেঘ খেতে খেতে জবাব দিল, বলো বড় আম্মু। মালিহা খান, আবির ফোন দিয়েছিল, ও কি পৌঁছে গেছে? মেঘ, উনি আরও 1 ঘন্টা আগে ফোন দিয়ে জানিয়েছিল পৌঁছে গেছে। বলেছেন তোমাদের সবাইকে জানিয়ে দিতে, কিন্তু তুমি রুমে ছিলে তাই জানানো হয়নি। মালিহা খান, ও ঠিক আছে। নাস্তা শেষে সবাই যার যার মতো নিজ নিজ কাজে চলে গেল। ড্রাইভার মিমকে কলেজে ও আদিকে স্কুলে পৌঁছে দেবে। বন্যা মেঘকে ধরে তার রুমে পৌঁছে দিল। বন্যা, ননদিনী, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মেঘ, সারপ্রাইজ? আমার জন্য? বন্যা, হুম, তুই একটু অপেক্ষা কর, আমি রুম থেকে নিয়ে আসছি। বলেই বন্যা তাড়াহুড়ো করে ছুটে গেল নিজের রুমের দিকে। এই দেখ ননদিনী। বন্যার কথা শুনে মেঘ পিছন ফিরে তাকালো। বন্যা কখন ফিরে এসেছে মেঘ খেয়ালই করেনি। মেঘ বন্যার দিকে তাকিয়ে দেখলো বন্যার হাতে কয়েকটা নকশি কাঁথা। সুন্দর সুন্দর এক কালারের কয়েকটা কাপড়ের মধ্যে রং বেরঙের সুতা দিয়ে ডিজাইন করে কাঁথা বানিয়েছে। এগুলো দেখে মেঘের মুখে সহসায় হাসি ফুটে উঠল। মেঘ বন্যাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বেবি।
বিকেল 5:30। প্রচণ্ড গরমে ঘেমে এইমাত্র তানভীর বাড়িতে ফিরেছে। রুমে এসেই বন্যাকে বলল, বন্যা, আমার ফোনটা চার্জে দাও, আমি শাওয়ার নিয়ে আসছি। বলেই তানভীর ওয়াশরুমের দিকে চলে গেল। তানভীরের কথা অনুযায়ী বন্যা ফোনটা চার্জে দিয়ে নিচে চলে গেল কফি আনতে। ফোন বাজছে তার আপন গতিতে, কে যেন একটার পর একটা কল দিয়েই যাচ্ছে। তানভীর অধৈর্য হয়ে ওয়াশরুম থেকেই বন্যাকে ডাকা শুরু করলো, কিন্তু মেয়েটার কোনো সাড়া পেল না। কিছুটা বিরক্ত ভঙ্গিতে গায়ে সাবান নিয়ে বাইরে বের হয়ে কল রিসিভ করলো তানভীর। দিনের শুরুতে আবির ভাইয়ের জন্য মনটা ছটফট করলেও বাকিটা সময় খুব তাড়াতাড়ি কেটে গেল মেঘের। দুপুরের পর থেকে বন্যা মিমের সঙ্গে আড্ডা দিয়েই বাকিটা সময় পার করেছে মেঘ। এই যে এখনো ড্রয়িং রুমে বসে সবার কাজকর্ম দেখছে। বন্যা, ননদিনী, কফি খাবি? মেঘ, না তুই খা। বন্যা, আমিও খাবো না, তোর ভিলেন ভাইয়ের জন্য বানাতে যাচ্ছি, খেলে বল। মেঘ কোনো উত্তর দেওয়ার আগেই সবার নজর পড়ল সিঁড়ির দিকে। তানভীর কানে ফোন চেপে ধরে তাড়াহুড়ো করে নামছে। ওকে দেখে বোঝা যাচ্ছে কোথাও বের হচ্ছে, কিন্তু কোথায় তা বন্যা জানে না। তাই সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি কোথাও বের হচ্ছেন? কফি বানাচ্ছি, খেয়ে যান। তানভীর, না এখন খাবো না। আর শোনো, একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, ফিরতে লেট হবে, এমনকি রাতে নাও ফিরতে পারি। আব্বু জিজ্ঞাসা করলে বলো, খুব ইম্পর্টেন্ট, তাই যেতে হবে। বন্যা আর কিছু বলার আগেই তানভীর হন্তদন্ত পায়ে খানবাড়ির গেট পেরিয়ে গেল। মেঘ আর মিম সোফায় বসে তাকিয়ে আছে। মেঘ বন্যার দিকে জিজ্ঞাসা তাকিয়ে বলল, বেবি, ভাইয়া কোথায় যাচ্ছে? বন্যা ঠোঁট উল্টে জবাব দিল, কি জানি। সারাদিন আবিরের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে মেঘের। দুপুরে খাওয়ার আগেও আবির কল দিয়েছিল। ছেলেটা শহরের বাইরে থেকে আরো বেশি যত্ন নিচ্ছে মেঘের। ফোন দিয়ে দিয়ে খাবার, ওষুধ সবকিছুর কথা মনে করিয়ে দিচ্ছে। মেঘ এতে বরং খুশি হয়েছে। মনেই হচ্ছে না আবির ভাই শহরের বাইরে এত দূরে আছে। এসব ভাবনার মাঝেই মেঘের হঠাৎ মনে হলো, লোকটা তো বলেছিল যে কাজ সেরে বিকেলের মধ্যেই ফেরার জন্য গাড়িতে উঠবে, তাহলে এখন নিশ্চয়ই গাড়িতে আছে। ভেবে মেঘ খানিকটা মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে আবিরকে একটা টেক্সট করলো। প্রায় 2 মিনিট হয়ে গেছে, কিন্তু ফোনের ওই পাশ থেকে কোনো রিপ্লাই আসলো না। মেঘ মনে মনে ভাবলো, তাড়াতাড়ি ফিরবে বললেই কি আর ফেরা যায়? হয়তো আবার কোনো কাজে আটকে গেছে, তাই ব্যস্ত হয়ে পড়েছে। সময় চলছে সময়ের গতিতে, তাকে আটকে রাখার ক্ষমতা এই পৃথিবীর কারণেই। ঘড়ির কাঁটা গিয়ে ঠেকলো রাত 9টার কাঁটায়। মেঘ হালিমা খানের রুমে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। নিজের রুমে আবির নেই, তাই রুমটাকে আজ বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে। হালিমা খান মেঘের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে রুমে গিয়ে ঘুমাতে বললেন, কিন্তু মেঘের একটাই কথা, আজ সে মায়ের সাথে ঘুমাবে। এক প্রকার বাধ্য হয়ে হালিমা খান নিজেও মেঘের সাথে চলে গেল ওর রুমে ঘুমাতে। মেঘের শরীরটা আজ একটু বেশিই ক্লান্ত লাগছে। রুমে গিয়ে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝে কেমন যেন লাগছে মেঘের। দুর্বল শরীরে চোখ মেলে তাকালো সামনের দিকে। মেঘের বরাবর সামনেই বড় দেয়াল ঘড়ি, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাত 11টা বেজে 7 মিনিট। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে ঘড়ির সময়টা যেন ঝাপসা হয়ে উঠেছে মেঘের চোখে। মাথাটাও ঘোরাচ্ছে। মাথা বললে ভুল হবে, শুয়ে থাকা অবস্থায় মনে হচ্ছে মেঘের পুরো দুনিয়াটাই ঘুরছে। মুখে কিছু বলার যেন শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে যোনি দিয়ে গড়িয়ে ভেসে যাচ্ছে কোনো তরল পদার্থ। মেঘ ঝাপসা চোখেই পাশে হাত রাখলো। মেঘের হাতের স্পর্শ পেয়ে হালিমা খান মেঘের দিকে ফিরে আবার ঘুমিয়ে পড়ল। মেঘ কাপা কাপা কণ্ঠে বলল, আম্মু, এ আম্মু। কিন্তু হালিমা খান যেন আজ কিছুই শুনতে পাচ্ছে না। এমন সময় এই বাড়ির কেউ কখনোই ঘুমায় না। আজ হয়তো মেঘের সাথে হালিমা খান এতক্ষণ শুয়েছিল বিধায় ঘুমিয়ে গেছে। মেঘ আবারও কাপা কাপা হাতে হালিমা খানকে ডেকে উঠল, আম্মু। হালিমা খান পিটপিট করে মেঘের দিকে তাকালো। হঠাৎ যেন ঝটকা মেরে ওনার দু চোখের ঘুম উধাও হয়ে গেছে। মেঘের খিঁচুনি উঠেছে, কেমন যেন কাঁপছে। হালিমা খান মেঘকে বুকে নিয়ে চিৎকার করে সবাইকে ডাকলো। তার চিৎকারে সবাই এসে হাজির হলো মেঘের রুমে। মেঘ কেমন যেন করছে। পুরো বিছানা ভেসে গেছে লাল তরল রক্তে। মালিয়া খান এসে এসব দেখে যেন থমকে গেছে। স্থির হয়ে দাঁড়িয়ে রইল 2 মিনিট। তারপর কাপা কাপা কণ্ঠে আকলিমা খানের দিকে তাকিয়ে বলল, আকলিমা, তানবীরকে গিয়ে বল এক্ষুনি গাড়ি বের করতে। মেঘের রুমের বাইরে আরিফ দাঁড়িয়ে আছে। মিম ছুটে গেল ভিতরে। আকলিমা খান ও বন্যা মেঘের পরনের ড্রেসটা চেঞ্জ করে দিল, যা ইতিমধ্যে লাল রক্তে রঞ্জিত হয়ে উঠেছে। সবকিছু ঠিকঠাক করে আকলিমা খান আরিফকে ভেতরে ডাকলো। আরিফ কিছুটা ইতস্তত করে মেঘের মুখের পানে তাকালো।
মেঘের অবস্থা অনেক খারাপ। মুহূর্তে কেন যেন আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে মনে ভাবল, আবির ভাই যদি একবার দেখতো তার কাদম্বিনীর এই অবস্থা, তাহলে হয়তো তাকে আর সামলানো যেত না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! দেশের দুই প্রান্তে দুইজন, কেউ কারো অবস্থা জানতেই পারল না। আরিফের ভাবনার মাঝে হালিমা খানের কান্নার শব্দে ধ্যান ভাঙল। হালিমা খান কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আমি ওর এই অবস্থা আর দেখতে পাচ্ছি না। আরিফ কিছুটা ভেবে বলল, কিন্তু মামি, আপুকে স্ট্রেচারে করে এ অবস্থায় সিঁড়ি দিয়ে নামালে তো আরো সমস্যা বাড়বে। বাকি সবাই কিছু বলার আগেই মিম হঠাৎ করে বলে উঠল, আরিফ ভাইয়া, আপনি আপুকে কোলে নিয়ে প্লিজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলে দেন। আপুর অবস্থা ভালো না। এই সময় এত কিছু ভাবনা চিন্তা করার সময় নেই। মিমের কথা শুনে আরিফ আশ্বাস পেল। খানিকটা ঝুঁকে মেঘকে কোলে তুলে ছুটে চলল অ্যাম্বুলেন্সের দিকে। মেঘ ঝাপসা চোখে কাউকেই তেমনভাবে দেখতে পাচ্ছে না, কিন্তু সবার কথাই শুনতে পাচ্ছে। আর একটু পর পর বলছে, আমার আবির ভাইকে এনে দাও। আবির ভাই, আপনি কই? মেঘ আরিফের কোলে থাকার কারণে আরিফ এসব কথা খুব সহজেই শুনতে পেল। আরিফ মেঘকে আশ্বাস দিয়ে বলল, ভাবি, ভাইয়া আসবে, আপনি চিন্তা করবেন না। মেঘকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আরিফ পাশের ছেলেকে কি যেন বলে নিজেও গিয়ে বসলো পাশে। সাথে গেল মালিহা খান ও হালিমা খান। আকলিমা খানকে বলে গেল বাড়ির পুরুষেরা ফিরলে তাদের সাথে যেন হসপিটালে যায়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সটা ভয়ঙ্কর শব্দ জানিয়ে খানবাড়ির গেট পেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আলী আহমেদ খানের গাড়িটা বাড়ির ভেতরে ঢুকলো। মিম ছুটে গিয়ে নিজের আব্বুকে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলো। ইকবাল খান সকল কথা শুনে সবাইকে নিয়ে হসপিটালের পথে রওনা হলো। একটা নিস্তব্ধ রাত, কিন্তু অতি ভয়ঙ্কর। দুই শহরের দুইটা হসপিটালে চলছে জীবন মৃত্যুর খেলা। যে মানুষ দুইটার আত্মা এক জায়গায়, সেই মানুষ দুইটার দেহ আজ পড়ে আছে আলাদা দুইটা হসপিটালের বিছানায়। কিন্তু কেউ জানতেই পারল না। রাত 2টা। ডক্টর দীর্ঘ 1 ঘন্টা চেষ্টার পর মেঘের খিঁচুনি কমাতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই ব্লিডিংও কিছুটা কমে এসেছে। ইমার্জেন্সি রুম থেকে ডক্টর বেরিয়ে আসতেই খানবাড়ির সদস্যরা এগিয়ে আসলো। ইকবাল খান ডক্টরকে প্রশ্ন করলেন, ডক্টর, মেঘের অবস্থা এখন কেমন? ডক্টর, এখন মোটামুটি ভালো। খিঁচুনি ও ব্লিডিং দুইটাই কমে এসেছে। পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপাতত পেশেন্টের রেস্টের প্রয়োজন। ডক্টরের মন্তব্য শোনার পর আরিফ প্রশ্ন করল, আমরা কি এখন ভাবির সাথে দেখা করতে পারি? ডক্টর, পারেন, কিন্তু একসঙ্গে সবাই যাবেন না এবং ভেতরে কোনো কথা বা কান্নাকাটি করা যাবে না। আর হ্যাঁ, দুইজন দায়িত্ববান অভিভাবক আমার কেবিনে আসুন। বলেই ডক্টর কেবিনের দিকে চলে গেল। ইকবাল খান আলী আহমেদ খানের উদ্দেশ্যে বললেন, ভাইজান, সবটাই তো শুনলে। তোমরা মেঘের সাথে দেখা করতে যাও। আমি আর আরিফ ডক্টরের কেবিনে যাচ্ছি। আলী আহমেদ খান, ঠিক আছে। এবার আলী আহমেদ খান মোজাম্মেল খানের উদ্দেশ্যে বললেন, মোজাম্মেল, আর কতক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকবি? চলো, মেয়েকে দেখতে যাবে। মোজাম্মেল খান ভাইয়ের কথার কোনো উত্তর না দিয়ে উঠে এসে ভাইকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলেন। ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, ভাইজান, আমার একটা মেয়ে, ওর কিছু হলে আমি সইতে পারবো না। ভাইজান, ডক্টরকে বলেন বেস্ট চিকিৎসাটা দিতে যত টাকা লাগে আমি দিব, বলেই আবার কান্নায় ভেঙে পড়লেন। আলী আহমেদ খান মোজাম্মেল খানকে সামলাতে হিমশিম খাচ্ছে। তিনি নিজেও তো হার্টের রুগী, একবার স্ট্রোক করেছেন। ইকবাল খান মোজাম্মেল খানকে সরিয়ে এনে একটা চেয়ারে বসালো। মোজাম্মেল খান ইকবাল খানের দিকে তাকিয়ে মেজাজি কণ্ঠে বলে উঠল, কোথায় তোমাদের গুণধর ছেলে আবির? আমি ওকে আমার মেয়ের দায়িত্ব দিয়েছিলাম। বাড়িতে যে কোনো সময় মেঘের বিপদ হতে পারে জেনেও সে কেন ফোন অফ রেখেছে? তাকে এক্ষুনি খবর দেওয়ার ব্যবস্থা করো। বলো রাজশাহী থেকে এই রাতের গাড়িতেই বাড়ি ফিরতে। বাড়ির সকলে অবাক লোচনে তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে। কথায় আছে, পুরুষ মানুষকে কাঁদতে নেই, কিন্তু আজ যেন মোজাম্মেল খান সেই নিয়ম মানতে নারাজ। সবসময় শক্তপোক্ত হয়ে থাকা মানুষটাও আজ মেয়ের শোকে কাতর। একমাত্র মেয়ের এই অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারছে না। এসব দেখে হালিমা খান মুখে আঁচল দিয়ে ফুপিয়ে কাঁদছে। আসবো? আরিফের কণ্ঠ পেয়ে ডক্টর সামনে তাকিয়ে দেখল আরিফ ও ইকবাল খান দাঁড়িয়ে আছে। ডক্টর, আসুন। ওরা সামনে এগিয়ে গিয়ে চেয়ারে বসলো। ডক্টর ইকবাল খানের উদ্দেশ্যে বললেন, দেখুন মিস্টার খান, সত্যি এটাই যে আপনাদের পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না। আপনারা নিশ্চয় আগে থেকেই অবগত আছেন পেশেন্টের প্লাসেন্টা প্রিভিয়ার প্রবলেম আছে। মূলত সেই কারণেই এত রক্তক্ষরণ। আপনারা অতি শীঘ্রই রক্তের ব্যবস্থা করুন। ডক্টরের কথার মাঝেই আরিফ বলল, রক্তের ব্যবস্থা করা আছে। ডক্টর, রক্ত কখন লাগবে শুধু জানাবেন। ডক্টর, ঠিক আছে,
পেশেন্ট আজ রাত এই হসপিটালে অবজারভেশনে থাকুক। যদি এর মাঝে কোনো সমস্যা না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আবারও ব্লিডিং শুরু হয় তাহলে সম্পূর্ণ ব্যাপারটা আমাদের হাতের বাইরে চলে যাবে। ইকবাল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তাহলে উপায় কি ডক্টর? ডক্টর, আমি ইতিমধ্যেই আমাদের সিনিয়র ডক্টরের সাথে যোগাযোগ করেছি। উনি রেকমেন্ড করেছেন যে পরবর্তী আবারও কোনো সমস্যা হলে ঢাকা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এই সমস্যায় বেস্ট চিকিৎসা ওই জায়গায় পাওয়া যাবে। ঢাকা হসপিটালে অনেক সিনিয়র ডাক্তার আছে যারা আমাদের থেকে অনেকটা বেশি পারদর্শী। আপনারা আল্লাহকে ডাকুন যেন সমস্যা আর না বাড়ে। আমরা এখনও শিওর না, বাট পেশেন্টের অবস্থা যদি উন্নত না হয় তাহলে হয়তো পেশেন্টের ৮ মাসেই সিজার করানো লাগতে পারে। ডক্টরের কথা শুনে আরিফ আর ইকবাল খান কেবিনের বাইরে চলে আসলো। ইতিমধ্যে সকলেই মেঘের সাথে দেখা করে চলে এসেছে। চঞ্চল মেয়েটা আজ কোনো কথা বলছে না। তার নিথর দেহটা হসপিটালের বিছানায় পড়ে আছে, শুধু নিঃশ্বাসের ওঠানামা ছাড়া পুরো দেহ নিস্তব্ধ। ইকবাল খান ও আরিফকে দেখে খান পরিবারের সদস্যরা এগিয়ে এসে জানতে চাইলেন ডক্টর কি বলেছে। ইকবাল খান ওদের তেমন কিছুই জানালেন না, শুধু বললেন, সবাই আল্লাহকে ডাকো। মেঘ যদি সকালের মধ্যে সম্পূর্ণ সুস্থ না হয় তাহলে তাকে ঢাকা হসপিটালে শিফট করা হবে। এই কথা শুনে সকলেই চোখের জল ফেলছে। ওইদিকে বন্যা বারবার তানভীরকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু বরাবরের মতো এখনো ফোনটা বন্ধ। বাধ্য হয়ে এবার রাকিবের ফোনে কল দিল বন্যা। বন্যার কণ্ঠ পেয়ে রাকিব ফোনটা তানভীরের কাছে নিয়ে দিল। তানভীর, হ্যালো। ফোনের ওপারে তানভীরের কণ্ঠ পেয়ে বন্যা ফুপিয়ে কেঁদে উঠল। বন্যার কান্নার শব্দ পেয়ে তানভীর শান্ত কণ্ঠে বলল, বন্যা প্লিজ শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। বন্যা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি কোথায়, কেমন আছেন? তানভীর, আমি রাজশাহীতে ভালো আছি, তুমি প্লিজ একটু শান্ত হও। বন্যা, রাজশাহীতে কেন? সেখানে তো আবির ভাইও আছে, উনি কি জানেন মেঘের এই অবস্থা? তানভীর, না জানে না। বন্যা, কেন? আপনারা কি তাকে কিছু বলেননি? তানভীর, না। বন্যা, কেন বলুন তো? তানভীর, কারণ সে এখন শোনার অবস্থাতে নেই। কথাটা কর্ণগহ্বরে পৌঁছাতেই বন্যা আঁতকে উঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আবির ভাইয়ার? তানভীর চুপচাপ। ফোনের ওপার থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না। বন্যা, বলুন না কি হয়েছে আবির ভাইয়ার, প্লিজ আমাকে সবটা খুলে বলুন। তানভীর কথা বলতে পারছে না, মনে হচ্ছে কণ্ঠ ভেঙে ভেঙে আসছে। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, বন্যা, আমি এত কিছু আর সইতে পারছি না। একদিকে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি, অন্যদিকে বনুর অবস্থাও ভালো না। বনুর কাছে তো তোমরা সবাই আছো, কিন্তু ভাইয়ার কাছে আমরা মাত্র কয়েকজন। আমি না পারছি বনুর টেনশনে রাজশাহী থাকতে, আর না পারছি ভাইয়াকে ছেড়ে ঢাকা ফিরতে। ওদের দুজনের করুণ অবস্থা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বন্যা, আপনি প্লিজ শান্ত হন। আবির ভাইয়ের কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। তানভীর গলা খাকারি দিয়ে বলা শুরু করলো, ভাইয়া বনুর কথা চিন্তা করে সব কাজ তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছে। আমাকে কল দিয়েও বলেছিল সে তাড়াতাড়ি ফিরবে এবং বনুকে সারপ্রাইজ দিবে। কিন্তু রাজশাহী থেকে ঢাকা রোডে ভাইয়াদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। যেহেতু ভাইয়া আমার সাথে কথা বলার কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল, তাই অ্যাক্সিডেন্টের পর ভাইয়ার ভাঙাচোরা ফোন থেকে কল লিস্টে প্রথম আমার নাম্বারটি পাওয়া যায়। সেই অনুযায়ী রাস্তার একজন লোক বিকেলে আমাকে কল করলেন এবং ভাইয়ার অ্যাক্সিডেন্টের খবর দিলেন। খবরটা পেয়েই আমি, রাকিব, রাসেল ও আসিফ ভাইয়া যতটা তাড়াতাড়ি সম্ভব স্পটে পৌঁছাই। পৌঁছে দেখি ইতিমধ্যেই ভাইয়াকে রাজশাহী সদর হসপিটালে নেওয়া হয়েছে। ভাইয়া মাথায় এবং পিঠের মেরুদণ্ডতে প্রচণ্ড আঘাত পেয়েছে। তানভীরের এত দীর্ঘ কথা শুনে বন্যা আবারও ফুপিয়ে কেঁদে উঠল। বলল, এখন আবির ভাইয়া কেমন আছে? তানভীর, ভালো না, আইসিইউতে আছে। ঘণ্টাখানেক আগে অনেক কষ্টের পর ডক্টর জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছিল, কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই ভাইয়া বারবার বনুকে খুঁজছে। বলছে, তানভীর প্লিজ আমাকে মেঘের কাছে নিয়ে চল, আমার কেমন যেন লাগছে। আমি আমার মেঘের কাছে ফিরতে চাই। ভাইয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এতে তার পাগলামি আরও বাড়ছে। বারবার বলছে, মেঘের কাছে গেলেই আমি ভালো হয়ে যাব, এখানে থাকতে আমার মন সাড়া দিচ্ছে না। আমরা কিছুতেই ভাইয়াকে সামলাতে পারছিলাম না। অবশেষে ডক্টর বাধ্য হয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়। এখন আপাতত ভাইয়া ঘুমাচ্ছে, কিন্তু জানি না জ্ঞান ফিরলে তাকে কিভাবে সামলাবো। বন্যা, সাবধানে থাকবেন, আবির ভাইয়ার খেয়াল রাখবেন। তানভীর, বন্যা শোনো, ওই দিকটা তোমরা প্লিজ সামলে নিও। আর হ্যাঁ, আরিফ সবটাই জানে, কোনো কিছুর প্রয়োজন পড়লে আরিফকে বলবি। আর আবির ভাইয়ার এই অবস্থার কথা কাউকে বলার প্রয়োজন নেই। বন্যা, হুম।
ওইদিকে মেঘ এখনো ঘুমাচ্ছে। রাত বাজে প্রায় 4টা। এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। তাই ডক্টর আশা রাখছে হয়তো সবটা সামলে নিবে। খানবাড়ির কিছু সদস্য বাড়িতে গেছে, আর কিছু সদস্য হসপিটালে মেঘের কেবিনের সামনে অপেক্ষা করছে। খানবাড়িতে আদি একা আছে। ছেলেটা হয়তো আজ এই ভয়ঙ্কর রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল, তাই জানতেই পারল না তার ঘুমের মাঝে খানবাড়িতে ঘটে গেছে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা। আদির কথা ভেবে মোজাম্মেল খান আকলিমা খানকে বাড়িতে চলে যেতে বললেন। যদিও আকলিমা খান যেতে চায়নি, কিন্তু বড় ভাসুরের আদেশ কি করে ফেলবে। রাতের আধার কাটিয়ে যখন ভোরের আলো ফুটবে ফুটবে ভাব, ঠিক তখনই শোনা গেল আবারও মেঘের আর্তনাদ। সকলেই ছুটে গেল মেঘের কেবিনের দিকে। এসে দেখলো আবারও ব্লিডিং শুরু হয়েছে। আরিফ ও ইকবাল খান ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর এসে সবটা দেখে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বললেন, সরি মিস্টার খান, আমাদের হাতে আর কিছুই নেই। আপনারা আল্লাহকে ডাকুন এবং পেশেন্টকে অতি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে শিফট করার ব্যবস্থা করুন। আই এম সরি। বলেই ডক্টর কেবিন থেকে বেরিয়ে চলে গেল। আলী আহমেদ খান হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়ল। আরিফ ছুটে এসে আগলে ধরল তার বড় মামাকে। ইকবাল খান হঠাৎ পরিস্থিতি সামাল দিতে হাতে থাকা মেঘের রিপোর্টের ফাইল দিয়েই আলী আহমেদ খানকে বারাস করা শুরু করলো। আলী আহমেদ খান অজরে ঘামছে। মিম পানি নিয়ে এসেছে তার বড় আব্বুর জন্য। ভাইজান, তুমি একটু শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন। মোজাম্মেল খানের ভাঙা কণ্ঠস্বর শুনে আলী আহমেদ খান চোখ মেলে তাকালো। কাতর কণ্ঠে বলল, তোরা কেউ আমার আবিরকে খবর দে। ইকবাল খান, তুমি চিন্তা করো না ভাইজান, আবিরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আরিফ অসহায় দৃষ্টিতে সকলের মুখের পানে তাকিয়ে আছে। সে চাইলেও এই পরিস্থিতিতে কিছু বলতে পারছে না। আবির কোথায় এবং কেমন আছে সেটা জানলে হয়তো পরিস্থিতি আরো অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে। বন্যা এক নজর আরিফের দিকে তাকিয়ে তারপর বাকি সবার দিকে তাকালো। কি অসহায় সেই দৃষ্টি! সবকিছু জানার পরেও চুপ করে মুখ বুজে থাকার কষ্ট বন্যাকে তিলে তিলে ক্ষয় করছে। ভাই, অ্যাম্বুলেন্স রেডি। ভাবিকে এখনই নিয়ে যেতে হবে। এলাকার এক ছোট ভাইয়ের কণ্ঠ শুনে আরিফ পেছন ঘুরে তাকালো। তারপর সবাইকে নিয়ে পা দিল আরেক নতুন গন্তব্যে, যার নাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তানভীর, এই তানভীর! আবিরের চিৎকার শুনে তানভীর, রাকিব, রাসেল ও আসিফ ছুটে আসলো। আবিরের ঘুম ভেঙেছে। আল্লাহ জানে এখন আবার কি কি প্রশ্ন করে। তানভীর, কি হয়েছে ভাইয়া, কিছু লাগবে? আবির, তোকে কতবার বলেছি আমি বাড়ি ফিরতে চাই, ব্যবস্থা কর জলদি। তানভীর, কিন্তু ভাইয়া তুমি তো অসুস্থ। আবির, আমি ঠিক আছি, ইমিডিয়েটলি আমার ঢাকা ফেরার ব্যবস্থা কর। তানভীর এবার উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ শান্ত হও। অতিরিক্ত উত্তেজনা ও টেনশনে তোমার মাথার ক্ষতস্থান থেকে আবারও রক্তক্ষরণ হচ্ছে। আবির, হোক, তাও আমি বাড়ি ফিরতে চাই। আবির বেডের আশেপাশে তার নিজের ফোনটাকে খুঁজলো। দেখলো সাইড টেবিলের এক কর্নারে তার ভাঙাচোরা ফোনটা পড়ে আছে। আবির চোখ ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে। তানভীর, তোর ফোনটা দে। আবিরের কণ্ঠ শুনে তানভীরের সারা শরীর ভয়ে কাঁপুনি দিয়ে উঠল। তানভীর জানে আবিরকে উল্টাপাল্টা বোঝানো বা থামানো এত সহজ না। কাবা কণ্ঠে বলল, ভাইয়া আমার ফোনে চার্জ নাই, ফোন অফ। আবির, কতক্ষণ ধরে তোর ফোন অফ? তানভীর, গতকাল 6টার দিকে ফোন অফ হয়ে গিয়েছিল। আবির, আর আমার অ্যাক্সিডেন্ট কয়টায় হয়েছিল? তানভীর, 4:30 নাগাদ। আবির, ও মাই গড, আমার ফোনটা দীর্ঘ 13 ঘন্টা যাবৎ সুইচ অফ। আমার মেঘ তো এতক্ষণ পাগল হয়ে গেছে। এই রাকিব, তোর ফোনটা দে, মেঘকে কল দিই। এই, এখানে এত চিৎকার চেঁচেমেচি কেন হচ্ছে? পেশেন্টকে একা থাকতে দিন। বলেই ডক্টর এহসান বের হওয়ার পথে পা রাখলো। হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে পেছনে তাকিয়ে আবিরকে বলল, প্লিজ আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার মাথার ক্ষতটা অল্প দেখা গেলেও ভিতরে ইন্টারনাল ড্যামেজ হয়েছে অনেক। অতিরিক্ত চিন্তা করলে তা প্যানিক অ্যাটাকেও রূপ নিতে পারে। বলেই ডক্টর এবার বেরিয়ে গেল।